আগামী সপ্তাহে ভারতে যাবেন প্রধানমন্ত্রী, দাবি এনডিটিভির। হাসিনার প্রত্যর্পণ ছাড়া এই সফর গাদ্দারি, বলছে এনসিপি। সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় প্রাণ গেছে 8 জনের। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ স্থানীয়দের। ট্যাঙ্কের থেকে আর এক ট্যাঙ্কি মনে করেন কাটবো আর কি। ফুল থেকে ঢাকনা খোলার সাথে গ্যাস বাইরে সবাই চলে গেছে। 2 বছর পর নতুন নেতৃত্ব পাচ্ছে ছাত্রদল। ঠাঁই পাবেন আন্দোলন সংগ্রামের সামনের সারির নেতারা। সংগঠন আরও চাঙা হবে আশা নেতাদের। সিএনজি না পেয়ে চট্টগ্রাম সিলেটে বিক্ষোভ। গ্যাস বিদ্যুৎ সংকটে বাড়ছে লোডশেডিং। কৃষি সহ বিভিন্ন খাতে বিরূপ প্রভাব। শুধু ঘরের জ্বর জ্বালিয়ে কান্না করি, আল্লাহ আমার কপালে কি করলে। উপসর্গ দেখা না দেয়ায় নীরবেই লিভারের রোগে বহু মানুষ। বছরে মৃত্যু 21,000। দ্রুত শনাক্ত ও টিকায় জোর বিশেষজ্ঞদের। অ্যালেক্স সিমন হত্যায় অস্ত্রসহ 5 আসামি গ্রেফতার। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের মূলোৎপাটনের দাবি র্যাবের। স্বাগত স্টার নিউজ প্রাইমে। আপনারা দেখছিলেন স্টার নিউজ প্রাইম শিরোনাম, সঙ্গে আছে শান্তা শারদিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফর করতে পারেন, এমন দাবি করেছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। তারা বলছে এই সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। পলাতক শেখ হাসিনাকে নিয়ে 2 দেশের টানাপোড়েন উত্তরণে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানাপোড়েন শুরু হয় বাংলাদেশ ভারত সম্পর্কে। বিশেষ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া ঘিরে বাড়তে থাকে দূরত্ব। এরপর নির্বাচনে বিএনপি সরকারের নিরঙ্কুশ জয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ভারত নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী বাংলাদেশও। এরই ধারাবাহিকতায় ঢাকা ও নয়াদিল্লি সফর করেছেন 2 দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এরই মধ্যে নয়াদিল্লি সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহ্বান জানানো হয় ব্রিক্স সম্মেলনে যোগ দিতেও। তবে বিপত্তি বাধে আমন্ত্রণপত্রে সম্বোধন নিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করায় ক্ষুব্ধ হয় বাংলাদেশ। এই অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গেও। তবে গণমাধ্যমটি বলছে সফরে যাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদনই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইস্যু। যদিও হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি তারেক ও মোদীর বৈঠকে সরাসরি থাকবে কিনা তা নিশ্চিত করেনি গণমাধ্যমটি। এনডিটিভি বলছে সফরটি হতে পারে 2 দিনের, যদিও সফরের সুনির্দিষ্ট তারিখ ও কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের 4 মাসের মাথায় গত জুনে তারেক রহমানের প্রথম বিদেশ সফর ছিল মালয়েশিয়া। একই সময়ে তিনি সফর করেন চীন। সেখানে বৈঠক হয় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। নূর মোহাম্মদ, স্টার নিউজ। শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া প্রধানমন্ত্রীর তারেক রহমানের ভারত সফর হবে জনগণের সঙ্গে গাদ্দারি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন যে সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণে দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং লোডশেডিং। দেশজুড়ে তীব্র গ্যাস সংকট এবং সীমাহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এমন বাস্তবতায় রাজধানীর যাত্রাবাড়িতে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় চলমান জ্বালানি সংকটের নেপথ্যে সরকারের লুটপাট ও দুর্নীতিকে দায়ী বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। এ সময় বিষয় ছাপিয়ে উঠে আসে শেখ হাসিনাকে ফেরত আনা ও প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে
তারা যদি ভারতে সফর করে তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাব তারেক রহমান নয়। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার আগেই তারেক রহমানের ভারত সফর করলে তা জনগণের সাথে গাদ্দারি বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ইদানিং শুনছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাবেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। তাদেরকে আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন, বিচার নিশ্চিত করেন, তারপরে ভারতের সাথে সুসম্পর্ক হতে পারে। জনপ্রত্যাশা পূরণে দায়িত্বশীল না হলে সরকারকে জনরোষের শিকার হতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির নেতারা। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি অভিযোগ করেছেন যে বর্তমান সরকার দলীয়করণ ও লুটপাটে ব্যস্ত। ফ্যামিলি ও কৃষক কার্ডের ভাগাভাগি নিয়ে সারা দেশে দলের কর্মীরা নিজেরাই কোন্দলে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা জীবনের বিনিময় হলো আমরা সেই গণভোটের রায় কার্যকর করব। পার্লামেন্ট ইলেকশন আমরা কত ভোট পেয়েছি? তাহলে বাকি ভোট তো বিএনপির আছে এর মধ্যে, ঠিক না? তো আপনারাই হাতে ভোট দিয়ে হা মানতে চান না কেন? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, 6 মাসে সরকারের যে লক্ষ্য ছিল সেটি অধিকাংশ পূরণ হয়ে গেছে, দ্রুতই সেটি লিখিত আকারে তা প্রকাশ করা হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় 9 শ্রমিক মারা গেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, জাহাজ ভাঙা শিল্পের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায় এমন দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড। শুক্রবার সকালে ইয়ার্ডে একটি পুরনো জাহাজের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিলেন একদল শ্রমিক। এ সময় হঠাৎ জাহাজের ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতে শুরু করে। গ্যাসের বিষক্রিয়ায় মুহূর্তের মধ্যেই জ্ঞান হারান কয়েকজন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল। পরে উদ্ধার অভিযান চালিয়ে আহত শ্রমিকদের জাহাজ থেকে বের করে চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 6 জন এবং এর আগে 2 জন সহ মোট 8 জনের মৃত্যু হয়। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে অন্তত 17 জন। এই ট্যাঙ্কির ভিতরে এক ট্যাঙ্কির থেকে আর এক ট্যাঙ্কি মনে করেন কাটবো আর কি, সাইড পর্দা ফেলাইব। এই কাটপার দোষে তখন ওই গ্যাসে সম্পূর্ণ রুমটা আক্রমণ করে ফেলাইছে। খুলতে গিয়ে ঢাকনা খোলার সাথে গ্যাস বাইরে সবাই চলে গেছে। মর্মান্তিক এই ঘটনা নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। মাত্র তাকে একটা কল আসে, ওই আমার সমুদ্রে মারা গেছে। তখন আমি ওইখানে যাই, দেখতেছি এখানে স্পুট ডেট আছে। আমার বোনের জামাই, আমার আপন বোনের জামাই, 2 ভাই একসাথে চলে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। কোনো লিঙ্কেজ থাকে, দুর্বল সেফটির বিষয়ে নিরাপত্তা তারা সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাজ করছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ এবং দোষ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ টাকা করে দেয়া হবে বলেও জানান তিনি। প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব, তদন্ত সাপেক্ষে যেটা পাওয়া যাবে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে বিপক্ষে কিছু নাই। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্পে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, এমন অভিযোগ স্থানীয়দের। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি মাদার ভেসেলের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেলা ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। কোস্টগার্ড জানায়, বহির্নোঙরে অবস্থানরত একটি মাদার ভেসেল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অপর একটি মাদার ভেসেলকে সজোরে ধাক্কা দেয়। খবর পাওয়ার পর কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুই বছর পর নতুন কমিটি পাচ্ছে ছাত্রদল। তবে মূল আলোচনা চলছে নেতৃত্বে আসছেন কারা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে আনোয়ার পারভেজ, আমানুল্লাহ আমান, আরিফুল ইসলাম সহ আব্দুল বাসিত ও ডক্টর আওয়ালের নাম। কেন্দ্রীয় নেতারা বলছেন যে আন্দোলন সংগ্রামের সামনের সারিতে থাকা নেতাদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। ডাকসু সহ ৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হয় ছাত্রদলের। সেই পরাজয় ভুলে এবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চায় তারা। আর সে লক্ষ্যেই ২ বছর পর পাচ্ছে নতুন কমিটি। শিক্ষার্থী বান্ধব, ছাত্র রাজনীতির জন্য উপযুক্ত, যারা ইতিবাচক পরিবর্তনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, যারা বাস্তবায়ন করার মতো সক্ষমতা রাখে, তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। এর মধ্য দিয়েই ক্যাম্পাস রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার প্রত্যাশা নেতাকর্মীদের। কেউ ছাত্রদল যারা করতে আসবে তাদের অবশ্যই আদর্শ ছাত্র হওয়া লাগবে। সেই জায়গায় কোনো অনাদর্শিক চর্চা করে কারো অন্তত ছাত্রদল করার সুযোগ নাই। তো আমরা চাই আমাদের ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে আমরা প্রত্যেকটা ছাত্র সংসদে বিজয়ী হতে চাই। নিউ ব্লাড না আসলে সংগঠন চাঙ্গা হয় না। তো সেই ক্ষেত্রে সাংগঠনিক গতিশীলতা যতটা আছে তার চেয়েও বেগবান হয়, বৃদ্ধি হয়, কারণ একটা আরেকটাকে ছাড়িয়ে যায়। ১৯৭৯ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠার পর থেকেই নানা সময়ে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংগঠনটি। সেসব কথা মাথায় রেখেই ঠিক করা হচ্ছে নতুন নেতৃত্ব। আগামীতে যারাই নেতৃত্ব আসবে তারা শিক্ষার্থীদের স্বার্থকে সব থেকে বেশি প্রাধান্য দিবে এবং একই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি স্বার্থ এবং ২৪-এর যে আমাদের জুলাই আগস্টের যেই মুভমেন্ট, সেই মুভমেন্টকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনে এগিয়ে যাবে। তবে সব আলোচনা ছাপিয়ে মূল প্রশ্ন এখন কারা আসছে নতুন কমিটিতে। সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন কারা, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ডাইনামিক নেতৃত্ব আসা উচিত, যারা একই সাথে ছাত্র রাজনীতিকে স্মার্ট গতিতে আগে নিয়ে যেতে পারবে, যারা আসলে বোঝে যে রাজনীতিটা কিভাবে পরিচালনা করতে হবে। এই অবস্থায় সাবেক নেতারা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্বই পারে ছাত্রদলকে রাজনীতির মাঠে নতুন জীবন দিতে। তাই সেদিকেই গুরুত্ব দিতে বলছেন তারা। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আবাসিক এলাকায় গ্যাস না থাকায় খেয়ে না খেয়ে দিন কাটছে মানুষের। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারিতে কোথাও কোথাও তৈরি হয়েছে যানজট। গ্যাস না পেয়ে বিক্ষোভ করছেন চালকরা। রাত পেরিয়ে দিন, তবুও নেই গ্যাসের চাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ক্লান্ত শরীর, তবু জীবিকার তাগিদে পাম্পে পাম্পে চালকদের অপেক্ষা। গ্যাস সংকটে চট্টগ্রামে বন্ধ অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। চালু স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। গ্যাস না পেয়ে বিক্ষোভ করছেন চালকরা। আমাদেরকে গোটা দিন রাত বসা থাকে, গ্যাস পাই না। রাত ৩টার থেকে যখন আমরা লাইনে দাঁড়াই যখন গ্যাস পাম্পের সামনে আসি তখন আর আমাদের লাইন নাই। তেল, গ্যাস, পানি সব আছে, এগুলা নিয়ে এত লাঞ্ছনা কেন, মানি কেন? গাজীপুরেও ফিলিং স্টেশনে যানবাহনের সারি চলে গেছে প্রধান সড়ক পর্যন্ত। এতে তৈরি হয়েছে যানজট। সংকটে শিল্প কারখানাও। কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। ১ ঘন্টার মতো দাঁড়ায় রয়েছি, আর গ্যাস নিতে অনেক সমস্যা। একবার গ্যাস নিয়ে সারাদিন চালানো যায় না। দাঁড়ায় যাইতেছি আস্তে আস্তে। আজ কদিন ধরে এই অবস্থা, গাড়ি চলে এখন পাইতেছি না। প্রেশার নাই, 80 প্রেশার, 120 টাকা 10 টাকা গ্যাস দিবে, এইভাবে কিভাবে সম্ভব গাড়ি চালানো? গত ২১ জুলাই মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে সারা দেশে দেখা দেয় গ্যাস সংকট। টার্মিনালের মেরামতের কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মুক্তা নাওয়ার, স্টার নিউজ। রাজধানীতে টানা ১ মাসের তীব্র গ্যাস সংকটে নাজেহাল চালকরা। ট্রিপ কমায় টান পড়েছে চালকদের আয়ে।
সেই লোকসান পোষাতে বাড়তি ভাড়ার চূড়ান্ত মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। কেরানীগঞ্জের আব্দুল করিম দীর্ঘ 40 বছর সিএনজি অটোরিকশা চালালেও এমন তীব্র গ্যাস সংকট দেখেননি আগে কখনো, তাই এভাবেই তার ক্ষোভ প্রকাশ। 12 টাকার গ্যাস পাইছি, আমি কি করব? জমাই দিব কোথেকে, নিজেই বা খাবো কোথায়? আমরা কি চোর না ডাকাই না ছিনতাইকার? আমরা গ্যাস নেওয়ার জন্য আমরা লাইন দিচ্ছি, তার মধ্যে জুলুম অত্যাচার কিসের জন্যে? রাজধানীতে জ্বালানির এই হাহাকার চলছে প্রায় 1 মাস ধরে। সাপ্তাহিক ছুটির সকালে পাম্পগুলোতে গাড়ির সারি ছড়ায় 1 কিলোমিটার পর্যন্ত, আর তীব্র গরমে পুড়ছে চালকদের ধৈর্য। তাই ক্ষোভের কথা জানালেন তীব্র ভাষায়। 80, 90, 100 টাকার গ্যাস উঠে 3-4টা প্যাসেঞ্জার টানতে গেলেই আমাদের গ্যাস শেষ হয়ে যায়। এত কষ্ট কে? অসম্ভব। সার্ভিস তো 15-16 বছর যাবত দিতেছি, এত তো ভুগি নাই। অনেক সময় ইমার্জেন্সি পেশেন্ট থাকে, অক্সিজেন লাগে, এই ক্ষেত্রে আমাদের সিরিয়াল দিয়ে গ্যাস নিতে অনেক কষ্ট হয়। লাইনেই কেটে যাচ্ছে দিনের অর্ধেকেরও বেশি সময়। চালকদের এই ভোগান্তি শুধু সময়ের অপচয় নয়, সরাসরি আঘাত হানছে তাদের দৈনিক উপার্জনে। সিরিয়াল দিলে আমাদের তো চলতেছে না, আমাদের তো জমা মালিকরা কম নেয় না, আমাদেরও পেট চালাইতে হয়। একটা ভিতরে পেশাদ পয়সা থাকে, অনেক সিরিয়াল জমে গেছে, 2.5 ঘন্টা দিতে পয়সা দিচ্ছে। সাধারণ সময়ে 200 PSI চাপের জায়গায় বর্তমানে মিলছে কেবল 70 থেকে 80 PSI চাপ, তাই বিপাকে স্টেশন কর্মীরাও। আগে নর্মালি 160, 170 থাকে, আমাদের এর বেশি উপরে যায় না। এখন বর্তমানে মাত্র 80, 70 এরকম আছে প্রেশার। প্রেশার উঠায়া গ্যাসটা নেওয়া হচ্ছে, তো দেখা যাচ্ছে সারাদিন সিরিয়ালে 5.5 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে গ্যাস নিতে। এদিকে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না মেলায় অনিশ্চয়তা আর ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। সিএনজি সংকটের এই চেইন রিঅ্যাকশন শেষ পর্যন্ত নিত্যপণ্যের বাজারে কতটা উত্তাপ ছড়াবে সেটি এখন বড় উদ্বেগ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। 11 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলছে মাত্র 4 মেগাওয়াট। আর তাই বেহাল দশা পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য বন্দরের। স্থবির বরফ কলের উৎপাদন। জয়পুরহাটেও দৈনিক চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। শত শত মাছ ধরার ট্রলার নোঙর করে আছে পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দরে। সাগরে যাওয়ার সব প্রস্তুতি শেষ হলেও এখন অপেক্ষা বরফের। জেলেরা জানান মাছ সংরক্ষণের জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ বরফ, কিন্তু ধারাবাহিক লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরের কার্যক্রম। দৈনিক 11 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলছে মাত্র 4 মেগাওয়াট। ফলে প্রয়োজন মতো বরফ উৎপাদনে ব্যর্থ কলগুলো। পুরো বরফ দিতে পারতেছি না, কারেন্টের কারণে বরফ সলিড হয় না। বিদ্যুৎ তো টোটাল নাই না, বিদ্যুৎ নাই, বরফ দিতে না, বরফ পর্যাপ্ত পরিমাণ নামতেছে না, বরফ তো বোর্ডে দিতে পারতেছি না আমরা কারেন্ট বাগর। অন্যদিকে বরফ সংকটে যাত্রা অনিশ্চিত হলেও জ্বালানি, শ্রমিক ও ট্রলার পরিচালনার খরচ গুনতে হচ্ছে মালিকদের। এখন আমরা তো মাছ ধরতে যাচ্ছি না, আমাকে 16টা মানুষ কামে মাঝি বাদে, এখন বিল বেতন দিব কিভাবে আর কি করবো? আমাকে বিঘারা আমাদের 10-15 দিন তারা কারেন্ট অনেক সমস্যা করে, 2 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে না। এদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না জয়পুরহাটে। লোডশেডিংয়ের প্রভাবে থমকে গেছে কৃষি কার্যক্রম ও ব্যবসা বাণিজ্য। ঠিক মতো কারেন্ট দেওয়া পারতেছে না, ডিপি চলছে না, ফসলের ক্ষতি। গরম ঘরের মধ্যে থাকা যায় না, মেশিন কলকারখানা চলতেছে না। অতি সত্বর এই সমস্যাটা আমাদেরকে সমাধান করে দিবেন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার পর দোকানপাট ও শপিং মল বন্ধে সরকারের দেয়া সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তনের আশা পল্লী বিদ্যুৎ সমিতির। বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হবে, বিশেষ করে রাত 8টার পর। যেটুকু আমরা গ্রাম অঞ্চলে দিলে হয়তো লোডশেডিং এর পরিমাণটা আর একটু কমবে, গ্রাহক স্বস্তি হবে। সরকার এ বিষয়ে আন্তরিক আছে, অতি দ্রুত এই পরিস্থিতির মোকাবেলা হবে বলে আমরা মনে করি। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় 2,83,000। প্রতিদিন চাহিদা 60 থেকে 70 মেগাওয়াট। বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র 30 থেকে 32 মেগাওয়াট। রিজভী হাবিব, স্টার নিউজ। যানজটের নগরী ঢাকায় স্বস্তির বার্তা। এবার শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। প্রথম পর্যায়ে এ ব্যবস্থার আওতায় আনা হচ্ছে নগরীর 20টি গুরুত্বপূর্ণ মোড়। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। প্রতিদিনের যানজটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভোগান্তি।
যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগের পর এবার ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। এরই অংশ হিসেবে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এই সিগন্যাল সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই আধুনিক সিগন্যাল সিস্টেম চালু করার লক্ষ্যে আমরা নির্ধারণ করেছি। এর মধ্যে আগামী কয়েক মাসের মধ্যেই ডিসিসির আওতাধীন আরও 22টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল চালু করা হবে। নতুন এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও চালকরা। সবাই এখন ফলো করতেছে সিগন্যাল, যে সময় আপনার রেড সিগন্যাল সকল অটোমেটিকলি দাঁড়া যেতেছে, যে সময় সবুজ সিগন্যাল দিচ্ছে তখন আবার চলে যেতেছে। এটা চালু হইলে মামলা খাবে, বাস সে তারপর থেকে মানবে। ডাইরেক্টলি এনফোর্স করার চাইতে এই যে প্রযুক্তির যে সুবিধা, এই প্রযুক্তির সুবিধাগুলো এখানে আমরা সরাসরি দেখলাম একটা প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের সিগন্যাল মানার প্রবণতা বাড়ছে। ভয় পাচ্ছে যে তাদের মামলা হচ্ছে এবং মামলার কপি তাদের ঠিকানায় চলে যাচ্ছে, এজন্য তারা একটু যারা গাড়ি চালাচ্ছে ওরা একটু সতর্ক হচ্ছে। তবে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার সুফল পেতে কিছু চ্যালেঞ্জ দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে শুধু স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করলেই হবে না, সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সমন্বিত উদ্যোগ। এআইকে শতভাগ কার্যকরী করতে হলে বৈধ যানবাহন সড়কে থাকতে হবে, তার নাম্বার প্লেটটা থাকতে হবে, যে নাম্বার প্লেটটা আমার এআই লেন্সের মধ্যে ধরা পড়বে। কিন্তু যেহেতু অটোরিকশাগুলোর নাম্বার প্লেটের সমস্যা আছে, নাম্বার প্লেটই আসলে নাই এখন পর্যন্ত, সে জায়গায় আসলে আমরা এখন যেভাবে কাজটা করছি, পুলিশ এখানে এনগেজড আছে, যে মূলত আমরা এআই সাপোর্টেড একটা সফটওয়্যার বানানো হয়েছে, সেখানে 5 থেকে 6 ধরনের সড়কে কেউ যদি আইন ভঙ্গ করে তখন একটা ভিডিও ট্রিগার করে, 20 থেকে 25 সেকেন্ডের একটা ভিডিও চলে আসে, সেটা অ্যানালিসিস করে তারপরে মামলাটা দেওয়া হচ্ছে। প্রযুক্তির এই ব্যবহার রাজধানীর যানজট ও সড়ক ব্যবস্থাপনায় কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত প্রায় 1 কোটি মানুষ, আর এতে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন প্রায় 21,000 মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যে মায়ের শরীর থেকে সন্তানের শরীরে ছড়াতে পারে এই ভাইরাস। হাবিবুর রহমান অভির 3 পর্বের ধারাবাহিকের লিভার ট্র্যাজেডির প্রথম পর্ব দেখুন। ক্যামেরায় জাহিদ হোসেন। যদিও সংসার শুরু করেছিলেন স্বপ্নের হাত ধরে, তবে তা দুঃস্বপ্ন হতে সময় লাগেনি বেশি দিন। নাম জুই হলেও ফুল হয়ে আর ফোটা হয়নি তার। বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় তিনি টের পান স্বামী ভুগছেন মারাত্মক জটিল রোগে, লিভার ক্যান্সার। সেদিন থেকে যেন বদলে গেল জুয়ের জীবনের সমস্ত হিসেব। চাকরি করতেছি শুধু স্বামীকে ইয়ে করার জন্য, ওনাকে বাঁচানোর জন্য। একদিকে মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই, অন্যদিকে সংসারের অর্থনৈতিক চাপ, সাথে গালাগালি আর নিঃসন্তান হবার কটূক্তি। তবুও স্বামীকে বাঁচানোর লড়াই তিনি থামাননি। এমন এমন ভাষা বলে আমি বলতেও পারি না, শুধু ঘরের দরজা লেগে কান্না করি, আল্লাহ আমার কপালে কি করলে, কি আমার অপরাধ। জুয়ের বাস্তবতা কেবল একটি পরিবারের গল্প নয়, অসংখ্য পরিবারের প্রতিচ্ছবি, যারা ক্যান্সারের সঙ্গে লড়ছেন প্রতিদিন। সেক্ষেত্রে ঝুঁকি এড়াতে সন্তান নেবার আগে বাধ্যতামূলক টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। কেননা বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাস মায়ের শরীর থেকে ছড়ায় সন্তানের শরীরে। মায়েদের যেন হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করা হয় প্রেগনেন্সির সময়, তাহলে দুটো কাজ হবে। আমরা তার বাচ্চাকে 2টো টিকা দিতে পারি, একটা ইমিউনোগ্লোবুলিন এবং একটা ভ্যাকসিন জন্মের পরপরই, এবং মাকে আমরা চিকিৎসায় আনতে পারি। আর এটার একটা বড় অসুবিধা হচ্ছে, যতক্ষণ আপনার লিভারকে প্রায় শেষ পর্যায়ে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না, যে কারণে এটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার। বাংলাদেশে লিভার ক্যান্সারের
অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি। বিশেষজ্ঞদের মতে দেশে প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাস বহন করছেন, আর হেপাটাইটিস সি যোগ করলে এ সংখ্যাটা কোটির ঘরে। আমরা কিন্তু বলছি যে আপনার লিভার পরীক্ষা করুন, কিন্তু কাকে লিভার পরীক্ষা করতে বলছি? যাদের ফ্যাটি লিভার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের বংশে লিভারের রোগ আছে, ইয়াং যারা আছেন, অনেকে রক্তক্ষরণ, রক্ত বমি নিয়ে আমাদের কাছে এসে বলছেন যে স্যার আমার কি হয়েছে। আপনার যখন সিরোসিস হয়ে যাবে বা ক্যান্সার হয়ে যাবে তখন কিন্তু চিকিৎসার বার্ডেনটা অনেক বেশি, তখন আপনার ক্যান্সার স্ক্রিনিং লাগবে, অনেক কিছু লাগবে, অনেক খরচ হবে। বাংলাদেশ গভর্নমেন্টও করেন, ঢাকা মেডিকেলেও হয়। আপনি যদি বলেন আমার হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করতে চাই 100 টাকা। চিকিৎসকরা বলছেন এখনই সচেতন না হলে কিংবা কার্যকরী পদক্ষেপ না নিলে কেবল এ রোগ সারাতেই আলাদা একটি লিভার হাসপাতাল প্রয়োজন হবে ভবিষ্যতে। লিভারের ডাক্তারদেরকে আমরা দায়িত্বটা দিন, হেপাটোলজির যারা। হাবিবুর রহমান নভি, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে সক্রিয় কোনো কিশোর গ্যাং নেই, এমন দাবি করেছেন র‍্যাব 2-এর অধিনায়ক নয়মুল হাসান। কারণ বাজারে ব্রিফিংয়ে তিনি আরও জানান যে কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলায় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে 5 জনকে। ছিনতাইয়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর। আবারও কিশোর গ্যাং দিয়ে মেতেছেন দখল বাণিজ্যে। দিনে দুপুরে হামলা ও ছিনতাই সহ কিশোর গ্যাংয়ে দৌরাত্মে গণমাধ্যমের নিয়মিত শিরোনাম হয় রাজধানীর মোহাম্মদপুর। সেই ধারাবাহিকতায় দৃশ্যটি চলতি বছরের 12 এপ্রিলের মোহাম্মদপুরের রায়ের বাজারের বেরিবাদ এলাকায় প্রতিপক্ষের উপর্যুপুরি ছুরিকাঘাতে আহত হন কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার মধ্যরাতে অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম রিপল ওরফে বিপুল ও পিঞ্জিরা রাব্বি সহ 5 জন সক্রিয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে র‍্যাব 2 অধিনায়ক জানান গ্রেপ্তার হওয়া আসামিদের প্রসঙ্গে। মোহাম্মদপুর এলাকার আলোচিত অ্যালেক্স ইমন হত্যা মামলার 7 নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে রিপেল ওরফে বিপুলকে একটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে। উল্লেখ্য যে উক্ত মামলা রুজু হওয়ার 48 ঘন্টার মধ্যে র‍্যাব 2 এজাহারনামীয় আসামি 4 জনকে গ্রেপ্তার করে। অদ্যাবধি র‍্যাব 2 অ্যালেক্স ইমন হত্যা মামলার 5 জন এজাহারনামীয় এবং 5 জন সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করে। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছে 2টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক এবং 7টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। একটি বিদেশি পিস্তল, এটিএম কার্ডের মধ্যে একটা পিস্তল এবং এখানে একটা লাইভ অ্যামুনিশন ছিল আর কি ভিতরে, 1 রাউন্ড তাজা গুলি এবং সোহেল রানা চায়না সোহেলকে 2টি তরবারি ও 3টি সামুরাই সহ খোলামরা টাউন এলাকাতে অস্ত্রধারী সন্ত্রাসী রাব্বি পিঞ্জিরা রাব্বিকে একটি একনালা বন্দুক, 5 রাউন্ড তাজা গুলি এবং একটি সামুরাই সহ গ্রেপ্তার করে। এদিন মোহাম্মদপুরে সক্রিয় কোনো কিশোর গ্যাং নেই বলেও দাবি করেছেন র‍্যাব 2-এর অধিনায়ক। যে মোহাম্মদপুর আসলে সিটি অফ গড, সেটা অনেক কথা বলা হয়, এগুলো আসলে একটা হাইপ। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। স্বপ্নের ইতালি থেকে কফিনে ফিরেছে একই পরিবারের 3 সদস্যের মরদেহ। 1.5 মাস আগে খুন হন তারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে মরদেহ পৌঁছানোর পর গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মা, বাবা আর বোনকে নিয়ে বাড়ি ফিরেছে নয়ন। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া সন্তান অয়নও গুরুতর আহত। পরিবারের 3 সদস্যের কফিনবন্দি মরদেহ ফেরায় এলাকায় নেমেছে শোকের ছায়া। কিছু বলে না, জাস্ট একবার ইশারা দিছে এরকমে। আমি যখন ঘরে ঢুকছি ঢুকে আর আমি আমার আব্বু, আম্মু এবং ছোট বোনের কোনো বডি দেখি না, মানে রক্তাক্ত অবস্থায়, কারণ সব গেট বন্ধ ছিল। আম্মুদের রুমে সবকিছু ক্লিন ছিল এবং ঘর পুরোপুরি ক্লিন ছিল। উন্নত জীবনের স্বপ্নে পরিবারের সদস্যরা পাড়ি জমিয়েছিলেন ইতালিতে। সেখান থেকে নোয়াখালীর হৃদয়পুর গ্রামে ফিরলেন ঠিকই, তবে কফিন বন্দী হয়ে। ইতালির রোমে হত্যাকাণ্ডের শিকার হন বাবুল, তার স্ত্রী ও কন্যা। একই পরিবারের 3 জনের নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। স্বজন আর এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমার সাথে খুব ভালো আচরণ, সব ভালো আচরণ করতো। তার কোনো বিদায় কে কোনো পরিবার লোক, ওনার মতন লোক। আমি ওনার জন্য ওনার রুহের মাগফিরাত কামনা করি, ওনাকে আল্লাহ জান্নাত নসিব করুক। মরদেহ আসার খবরে আগে থেকেই নেওয়া হয় দাফনের প্রস্তুতি। পাশাপাশি খোঁড়া হয় 3টি কবর। গত বছর দেশে এসে বৃদ্ধ বাবা মায়ের জন্য নির্ধারণ করেন কবরের স্থান। ভাগ্যের নির্মমতায় সেখানেই হয় শেষ ঠিকানা।
ঘটনার 1.5 মাস পার হলেও এখনও মূল অভিযুক্ত আইনের আওতায় না আসায় ক্ষুব্ধ এলাকাবাসী চান অপরাধীর সর্বোচ্চ শাস্তি। বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা অবিলম্বে জানাবো যে আকুল আবেদন জানাচ্ছি যে অবিলম্বে খুনিকে গ্রেপ্তার করে বাংলাদেশে হস্তান্তরের জন্য এবং ওর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কায়েম করার জন্য। শাহাদাতকে গ্রেপ্তার করা এবং তার সাথে আরো কে কে জড়িত আছে ওদের সবাইকে গ্রেপ্তার মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া। এর আগে ইতালি থেকে বাবুল ও তার স্ত্রী সন্তানের মরদেহ সকালে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নিয়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বাজারে এলেই হতাশায় পড়ছেন ক্রেতারা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও নদীর মাছের কেজি এখন 1000 টাকার বেশি। তাই মধ্যবিত্তের ভরসার চাষের রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাসের দামও কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা। একই সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও এখনও নাগালের বাইরে। মধ্যবিত্তের আয়ে সংসার চালানো এখন যেন শুধু দিন পার করার লড়াই। ব্যয়ের সঙ্গে আয় না বাড়ায় কাটছাট করতে হয়েছে বাজারের ফর্দেও। প্রতিদিনের খাবারের তালিকা থেকে বাদ পড়েছে মাছ মাংস। বাজারে গেলেই হতাশা বাড়ছে ক্রেতাদের। নদীর মাছের কেজি 1000 টাকা ছাড়িয়ে যাওয়ায় মধ্যবিত্তের ব্যাগে উঠছে চাষের রুই, কাতলা, তেলাপিয়া কিংবা পাঙ্গাস। তবে এসব মাছের দামও কেজিতে বেড়েছে 20 থেকে 50 টাকা। মধ্যবিত্তদের জন্য মনে করেন অনেক কষ্ট হয়ে যায় আর কি। যারা মনে করেন যে 12 টাকা বেতনের চাকরি করে ওদের জন্য আর কি এগুলি খাওয়া সম্ভব। মুরগির যে দাম বাজাইয়া আপনার গরু বলেন যে খাসি বলেন, ওটা ধারে গেলে তো আসলে যে আমরা যারা মধ্যবিত্ত আছে আমাদের খুবই কঠিন। গরু কিংবা দেশি মুরগির চড়া দামের কারণে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আমিষের চাহিদা মেটাতে ভরসা এখন ব্রয়লার মুরগি। যদিও এই মুরগি কিনতে গুনতে হচ্ছে 180 থেকে 200 টাকা। সবচেয়ে যেটা ভয়াবহ ব্যাপার, মানুষ পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে ব্রয়লার মুরগির উপর। সেই ব্রয়লার মুরগি ওর মধ্যে নাকি এমন খাবার খাওয়ায় ওটা খেলে মানুষের ক্যান্সার হতে বাধ্য। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমলেও বাজারে স্বস্তি ফিরছে না বলে জানান ক্রেতারা। ঝিঙে, কচুরমুখী, ঢেঁড়স ও পটল সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজিতে। তবে কিছুটা কমেছে শসা ও কাঁচামরিচের দাম। শসা বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা এবং কাঁচামরিচ 100 থেকে 120 টাকা কেজিতে। বাজারে শীতের শিম, ফুলকপি, বাঁধাকপি ও মূলা পাওয়া গেলেও এসব সবজির দাম 50 থেকে 200 টাকা পর্যন্ত। রুই মাছ কিনলাম 420 টাকা করে, অনেক বেশি না। আমরা মোটেও সন্তুষ্ট না, দাম নিত্যপণ্যের দাম আরও কমলে আরও ভালো হয়। অতিবৃষ্টি না হলে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সবজির দাম আরও কমে আসবে বলে আশা করছেন বিক্রেতারা। বেশি আসলে মানুষের ইনকামের উপরে, আর বেশি মাছের যেগুলো দামি মাছ ওইগুলোর মধ্যে হাত দিলে তো বেশি দাম লাগবেই। বেগুন আসলে আগে আসলে 120 চলছে, এখন মাত্র 100 টাকা। গোল বেগুন আসলে আগে 100 টাকা, এখন আমরা 80 টাকা কেজি। কেজিতে 20 টাকা কম। সামনে আপনার যখন শীত আসবে, নতুন নতুন সবজি আসে, ইনশাল্লাহ দাম কমবে। এখন তো বর্ষার কারণে সবজির দাম একটু বেশি। বাজারে কিছু পণ্যের দাম কমলেও স্বস্তি ফেরেনি ভোক্তার মনে। আয় ব্যয়ের ভারসাম্য না ফিরলে নিত্যপণ্যের বাজারে এই চাপ আরও কতদিন থাকবে সেই প্রশ্নই এখন ভোক্তাদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। শিক্ষক কর্মচারীরা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ না পাওয়া নিয়ে স্টার নিউজের সংবাদ প্রচারের পর ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাল থেকে দেয়া হবে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বছরের পর বছর অবসর ভাতা পাচ্ছেন না শিক্ষকরা। এই শিরোনামে গেল 14 মে সংবাদ প্রচার করে স্টার নিউজ। এতে কমিটি ও বোর্ড গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, প্রথম ধাপে আবেদনকারী অবসরপ্রাপ্ত বেশিরভাগ শিক্ষক কর্মচারীকে তাদের পাওনা সুবিধার একটি অংশ দেয়া হবে। পরে আবেদনের ক্রমানুসারে পাবেন বাকি টাকা। স্টার নিউজের প্রতিবেদক তুবাইশি বুশরার বাবা SM অলিউল্লাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল 70 বছর। সকাল 11টায় ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় নিজ বাসভবনে। বাদ আসর জানাজা হয় দক্ষিণ পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে। দাফন করা হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
দেশের বাইরের খবর জানাবো। দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও কসোভো। কসোভোর রাজধানী প্রিস্টিনায় দেশটির শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবন মন্ত্রী মিমোজা কুসারি লীলার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলামের মধ্যে বৈঠক হয়। এতে মুক্ত বাণিজ্য চুক্তি, ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো প্রক্রিয়া কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। আলোচনায় ওষুধ শিল্প, বায়োটেকনোলজি ও তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। ইরানের ওপর অনির্দিষ্টকাল নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু সামরিক চাপ নয়, তেহরানকে নজিরবিহীন অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখে ফেলারও হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। তবে ইরান বলছে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার নিরাপদে চলাচল করতে পারবে না। ইরানকে চাপে ফেলতে একের পর এক মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, উল্টো চাপে পড়ছে ওয়াশিংটন। শুধু তাই নয়, এই যুদ্ধ নিয়ে নিজ দেশেই কড়া সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। নতি স্বীকার না করে ওয়াশিংটনের কৌশলকে আরও জটিল করে তুলছে তেহরান। এবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরানকে ঘিরে নৌ অবরোধ প্রয়োজনে অনির্দিষ্টকাল চালিয়ে যেতে প্রস্তুত মার্কিন বাহিনী। দীর্ঘমেয়াদে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি। ইরানের উপর এই নৌ অবরোধ আমরা যতদিন প্রয়োজন ততদিন প্রয়োজনে অনির্দিষ্টকাল বজায় রাখতে পারি। মার্কিন নৌবাহিনী জাহাজ ঘুরিয়ে ফিরিয়ে এই অবরোধ চালিয়ে যাবে। পৃথিবীর আর কোনো নৌবাহিনীর এমন সক্ষমতা নেই। ইরান জানে এই অবরোধের কোনো সময়সীমা নেই। একই সময়ে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের দাবি, এরই মধ্যে অবরোধে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তেহরান। আগামী সপ্তাহে আরও ঘোষণা আসছে, কারণ কোনো দেশকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ইতিহাস আগে কখনো দেখা যায়নি। এমন পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। তবে মার্কিন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। হরমুজে স্বাভাবিক জাহাজ চলাচল রয়েছে। ওয়াশিংটনের এমন বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে ইরানের সামরিক কর্তৃপক্ষ। ইরানের অনুমতি ও তত্ত্বাবধান ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে না। প্রণালীটি ইরানের পূর্ণ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, গোয়েন্দা ব্যর্থতার কারণে এর আগে ইরান যুদ্ধ নিয়ে ভুল হিসাব করেছিল ওয়াশিংটন। এবার হরমুজ নিয়েও আরও বড় ধরনের ভুল করার ঝুঁকি রয়েছে তাদের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন, হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু বাস্তবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।